আমি বললাম, কোথায় আর পারছো না ফুপু, তাই না? ফুপু বলল, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, বেয়াদবির শেষ প্রান্তে চলে গেছো। আমাকে তোমার মা বাবাও পায় না, কথায় আমি পারি না মানে কি? বলবো কথা তোমাকে, শুনলে তো আবার তেলে বেগুনে চলবা। রূপন্তীর সেলফ রেসপেক্ট নাই, তাই তোমার পছন্দ না। তোমার তো অনেক সেলফ রেসপেক্ট। তোমার আগের বউয়ের তো পা থেকে মাথা পর্যন্ত সেলফ রেসপেক্ট ছিল। সেলফ রেসপেক্টের ঠেলাঠেলিতে তোর ডিভোর্সই হয়ে গেল। এই মেয়ের সেলফ রেসপেক্ট নাই দেখে তোমার সংসার পড়ে আছে। আর নয়তো তোমার আগের বউয়ের মতো লাথি মেরে তোমাকে রেখে চলে যেত। শুক্রিয়া করো এমন বউ পেয়েছো। আর নয়তো ডিভোর্স আরো একবার হতো। তোমার মতো বেয়াদবের সাথে কে করবে সংসার? কোনো মেয়েকে তুমি জীবনে সুখ দিতে পারবে না। ফুপুর কথায় কতটুকু খেপে গিয়েছিলাম তা বলে বোঝানো সম্ভব না। নবনী যেই দোষগুলো আমার ঘাড়ে চাপিয়ে আমাকে ডিভোর্স দিয়েছিল, একই দোষ ফুপুও দিল। নাস্তার টেবিলে রেখে চলে এলাম নিজের ঘরে। রূপন্তীকে আমার একটা ডাইনি মনে হচ্ছিল, মানুষ বশ করা ডাইনি। ফুপুকে কিভাবে সে এক রাতে কন্ট্রোলে এনে ফেললো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সব কিছু হচ্ছিল রূপন্তীর জন্য। ইচ্ছে হচ্ছিল নিজের চুল সব টেনে নিজেই ছিঁড়ে ফেলি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সৈকত। সৈকতের দু চোখের দিকে তাকিয়েছে ইমরান। চোখ দুটো যেন হঠাৎ করে খুব ক্লান্তি ভর করেছে, অনুশোচনার ক্লান্তি। সৈকত চোখ জোড়ার নিচে নামিয়ে ফেলল, ক্ষীণ হয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি ঘরে যাওয়ার পরই রূপু চলে এলো। হাতে খাবারের প্লেটটা নিয়ে বসে পড়লো আমার পাশে। রুটি ছিঁড়ে আমার মুখের সামনে তুলে বলল, এত রাগ করে কেন? ফুপু মুরব্বী মানুষ, কত কথাই বলবে, তাই বলে তুমি ওইভাবে মেজাজ দেখাবে? ঠিক না শিখু? আবার নাস্তাটাও ফেলে চলে এলে, নাও হা করো। একে তো আমি রাগে বসছিলাম, তার উপর রূপু আমার সামনে এসে এসব বলে আগুন আরো ঘিরে দিল। ওকে আমি সেই কথাই বলে বললাম যেগুলো আমার বলা উচিত হয়নি। ইমরান বলল, কি বলেছিলেন? সৈকত বলল, নাদিমের ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম। ইমরান বলল, নাদিমকে? সৈকত বলল, রূপু, যার জন্য বাসা থেকে পালিয়েছিল সে। ও আমার দিকে খাবার বাড়িয়ে দিতেই ওর হাত থেকে প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম ফ্লোরে। প্লেট ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। এরপর শুরু করলাম ওর প্রেমিককে নিয়ে টানাটানি। বললাম, গিয়েছিল তো প্রেমিকের সাথে সংসার করতে, পরদিনে তো প্রেমিক ফেরত পাঠালো তোমাকে। উচিত কাজ করেছে। ওই ছেলে তোমাকে ছাড়বে না তো কি করবে? তোমার মতো জোকারের সাথে সংসার করবে? তুমি সংসার করার উপযুক্ত? দিনভর মানুষকে বিরক্ত করা ছাড়া আর কি করতে পারো? ওই ছেলে তোমাকে ছেড়ে দিয়ে বিপদ থেকে বেঁচে গিয়েছে। বাঁচতে পারেনি তোমার বাবা মা, বাঁচতে পারিছি না আমি। তোমার বাবা তো তোমার দেয়া মেন্টাল স্টেজ সহ্য না করতে পেরে স্ট্রোক করে কতগুলো দিন অসুস্থ ছিল। বেচারা এখন পর্যন্ত স্পষ্ট করে কথাও বলতে পারে না। আর আমার তো মন চায় দেয়ালে মাথা ঠুকরে থাকি। মাঝে মধ্যে তো মনে হয় মাথার রক ছিঁড়ে আজই মারা যাবে। কি করে পারো রূপন্তী লোকজনকে এত যন্ত্রণা দিতে? মুক্তি চাই এসব থেকে, মুক্তি। প্লিজ আমাকে মুক্তি দাও, চলে যাও আমার জীবন থেকে। আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, আমার দ্বারা আর সম্ভব না। সেদিনই প্রথম আমি রূপোর চোখের পানি দেখেছিলাম। রূপো কষ্ট পাচ্ছিল, আমি দেখেছিলাম। নিষ্প্লক তাকিয়েছিল মেয়েটা আমার দিকে, একটা টু শব্দ করেনি, নিঃশব্দে কেঁদে যাচ্ছিল শুধু। অদ্ভুত এক শীতল প্রশান্তি লাগছিল। ওর চোখের পানিকে আমার বিশাল বড় অর্জন মনে হচ্ছিল। বহু কাঠখড় পুড়িয়ে এই চোখের পানি আমি দেখছি। রূপন্তী কষ্ট পায়, সে তার সাবে প্রেমিকের জন্য কষ্ট পায়। আমি পেয়ে গেলাম আমার সেই বহু অকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর। আমি খুব মনোযোগ সহকারে ওর দিকে তাকিয়েছিলাম। ওর কান্না দেখছিলাম, সুখ পাচ্ছিলাম, ভীষণ সুখ। তবে সুখটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মা এসে রূপোর হাত ধরে নিয়ে গিয়েছিল তার ঘরে। আর ফুপু চিৎকার করে বলেছিল,
এই মেয়ের লাজ লজ্জা থাকলে তোর মতো বদমাশের ঘরে আর থাকবে না। গাঁটটি বেঁধে আজকে তোর সংসার ত্যাগ দিয়ে আমিও চিৎকার করে বলে দিলাম। খুবই ভালো হবে, গাঁটটি বাঁধা হয়ে গেলে আমাকে খবর দিতে বলবেন, আমি রিক্সা ভাড়া করে দেব। সেদিন আমার সুখ ছিল আকাশ ছোঁয়া। এত ফুরফুরে মেজাজে আমি শেষ কবে সময় কাটিয়েছি আমার মনেই নেই। ভাবলাম দিনটা আমি খুব সুন্দর করে কাটাবো। বাসায় আগুন ধরিয়ে আমি সেজে গুজে চলে গেলাম বাহিরে। কাছের এক বন্ধুকে নিয়ে চলে গেলাম রং ড্রাইভে। সারাদিন বাহিরে কাটিয়েছি, ফিরেছি রাত 9টায়। দরজা খুললো আমার মা। দেখলাম নাক চোখ ফুলে আছে, কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়েছে। ড্রয়িং রুম ফাঁকা, সাবিহার ঘরের দরজা আটকানো, বাবা নিজের ঘরেই শুয়েছে। মা দরজা খুলে দিয়েই চলে গেল নিজের ঘরে। আমি আমার বেডরুমে গেলাম, দেখি রূপও নেই। ভাবলাম হয়তো সাবিহার ঘরে। কিছুক্ষণ পর আমার রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে গেলাম পানি খেতে। পুরো বাসায় নীরব, বুতুরে অবস্থা। বুঝলাম ফুপুও নেই। থাকলে এতক্ষণে উড়ে চলে আসতো আমাকে কথা শোনাতে। আর রূপও বোধ হয় শোক কাটিয়ে উঠতে পারেনি, তাই এখনো সাবিহার ঘরেই বসে আছে। আর নয়তো চলে আসতো আমার সাথে ঘ্যান ঘ্যান করত। পানি গ্লাসে ডালবো ঠিক তখনই সাবিহার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, বাবি ঠিক মতো পৌঁছে গেছে মা, ফুপু বাসা পর্যন্ত ওকে দিয়ে এসেছে। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম। রূপু চলে গেছে, আমি মুক্তি পেয়েছি। মন ভরে নিঃশ্বাস নিয়েছিলাম আমি। মনে হচ্ছিল কত জনম পর এমন মন ভরে আমি নিঃশ্বাস নিচ্ছি। ইমরান বলল, আপনি এমন কেন করলেন? কি এমন করেছিল উনি? যত যাই হোক ওই ছেলের প্রসঙ্গ কথা বলা উচিত হয়নি। তার মধ্যে ওনার বাবার ব্যাপারটা নিয়েও এভাবে বললেন। একটা মানুষের কষ্ট দেখার জন্য এত মরিয়া হয়ে গেলেন? আপনি যে নিজের লিমিটেশনই ভুলে গেলেন। সৈকত বলল, ভুলেই গেলাম। সেদিন রাতে আমার ঘরে কেউ খায়নি, কেউ আমার সঙ্গে কথাও বলেনি। ডাইনিং রুমে বসে অনেক মাস পর আমি একটু শান্তিতে মুভি দেখেছি। কেউ ছিল না বিরক্ত করার মতো। এমনকি রাতে খুশিতে আমার ঘুমও হয়নি। মনের আনন্দে সিগারেট খেয়ে গান শুনে ছাদে ঘুরে রাত পার করে দিয়েছি। ইমরান বলল, একটা মানুষ আপনার সংসার ছেড়ে চলে গেল, অথচ আপনি কষ্ট পেলেন না। সৈকত বলল, কেন পাবো? আমি তো চাচ্ছিলাম ও চলে যাক। আমার চাওয়া পূরণ হয়েছে, কষ্ট তো প্রশ্নে আসে না। ইমরান বলল, বাবি বাসায় যেয়ে কল করেছিল? সৈকত বলল, না। ইমরান বলল, উনি রাগ করে কথা না বলার মানুষ না, তার মানে সেবার সত্যিই রাগ করে ফেলল। সৈকত বলল, রূপা অতটা রাগ করেনি, তবে কষ্ট পেয়েছিল। ততটুকু কষ্ট যতটা সে আমার কাছে আশা করেনি। পরদিন খুব ফুরফুরে মেজাজে অফিসে গেলাম। অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পাশের ডেস্কের মেয়েটা আমাকে জিজ্ঞেস করল, রূপন থেকে অসুস্থ? গতকাল থেকে একবারও চ্যাট করলেন না? কল করলাম, রিসিভও করল না। ইমরান বলল, কি উত্তর দিয়েছিলেন? ঝগড়া হয়েছে সেটা বলেছিলেন? সৈকত বলল, না, বলেছিলাম কাজিনের বিয়ের অ্যাটেন্ড করতে বাবার বাড়ি গিয়েছে, ব্যস্ত আছে। ঠিক এই প্রশ্নটা অফিসের কয়েকজন আমাকে জিজ্ঞেস করল। সবাইকে একই উত্তর দিলাম। সবাই আমার কথা মেনে নিল। আমি অফিস পৌঁছানোর 1 ঘন্টা পরই হাসিব ভাইয়া তার কেবিনে আমাকে ডাকলেন। আমি ওনার কেবিনে পা রাখতে না রাখতেই আমাকে জিজ্ঞেস করল, রূপন্তী চ্যাট গ্রুপ থেকে লিভ নিল কেন? তুই কিছু বলেছিস ওকে? ইমরান বলল, আপনি কি বললেন? সৈকত বলল, আমি প্রথমে কিছু বলিনি। আমি আগে জানতে চাচ্ছিলাম রূপন্তী ঝগড়ার ব্যাপারে হাসিব ভাইয়াকে কিছু বলেছে কিনা। যদিও কিছু না বলে থাকে তাহলে আমি কেন আগ বাড়িয়ে বলতে যাব? ইমরান বলল, তারপর?
সৈকত বলল, জিজ্ঞেস করলাম রূপু ওনাকে কি বলেছে। বলল ও নাকি মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছে না, তাই আমাকে জিজ্ঞেস করেছে। পরে আমি বললাম এ ব্যাপারে আমি কিছুই জানি না, আমি রূপুকে কিছু বলিনি। ভাইয়ার মুখ দেখে বুঝতে পারছিলাম ভাইয়া আমার কথা বিশ্বাস করেনি। উনি অবিশ্বাসটুকু ওনার মন পর্যন্তই আটকে রাখলেন, আমাকে আর কিছুই জিজ্ঞেস করলো না। ভাইয়ার রুম থেকে বের হতেই অফিসের সবাই আমার ডেস্কে এসে একই প্রশ্ন করা শুরু করলো। সবাইকে আমি উত্তর দিলাম এ ব্যাপারে আমি জানি না। কেউই আমার কথা বিশ্বাস করলো না, কেউ কেউ আমার সাথে কিছুক্ষণ তর্ক করলো, আর কেউ কেউ আমার উত্তর শুনে চুপচাপ চলে গেল। ইমরান বলল, হয়তো ওরা বুঝতে পারছিল আপনার জন্যই উনি চ্যাট গ্রুপ লিভ নিয়েছে। সৈকত বলল, হ্যাঁ এটা ওরা সবাই বুঝতে পেরেছিল। ইমরান বলল, ভাবি আপনাকে আর কল করেনি? সৈকত বলল, না, যেই মানুষটার ফোন কলে আমি বিরক্ত হয়ে যেতাম সেই মানুষটা সেদিন আমাকে একটা কলও করেনি। আর আমি কি করেছিলাম জানো? ইমরান বলল, কি? সৈকত বলল, মনের অজান্তে বারবার পকেট থেকে মোবাইল বের করে চেক করেছিলাম রূপু আমাকে কল করলো কিনা। ইমরান বলল, বাবির কল আসবে এটা জেনে অভ্যাস হয়ে গিয়েছিল তাই না? সৈকত বলল, হ্যাঁ, পাশের ডেস্কে তখন তামান্না বসত। পুরো অফিসে আমার সবচেয়ে ক্লোজ ছিল এই মেয়েটা। সারাদিন ও আমাকে অবর্জব করলো, রাতে যখন অফিস থেকে বের হবো ঠিক সে সময় ও আমাকে বলল, আজ সারাদিন রূপন্তীর ফোনের অপেক্ষা করেছ, অথচ একটা ফোনও আসলো না। খুব ঝগড়া করেছো মেয়েটার সাথে তাই না? ওর কাছে আমি আর অস্বীকার করিনি, বললাম রূপু বাবার বাড়ি চলে গেছে। তামান্না সেদিন রাতে আমাকে নিয়ে গেল কফি শপে। কফি খাওয়ানোর বাহানায় অনেক কথাই বলেছিল রূপন্তীকে নিয়ে। সেদিন আমি ওর একটা কথাও পাত্তা দিইনি, এক কানে ঢুকিয়েছি আর এক কান দিয়ে বের করেছি। ইমরান বলল, কি বলেছিল? সৈকত বলল, এত কথাই না যায়, শুধু ছোট্ট একটা কথা বলি, প্রচন্ড অবহেলায় ভালোবাসার মানুষগুলোকে একদিন হারিয়ে যায়। আমাদের চোখের সামনে মানুষগুলো থাকা সত্ত্বেও আমরা তাদের হারিয়ে ফেলি। তুমি চাইলে তাকে সামনে বসে এক নজর দেখতে পারো কিংবা একটুখানি ছুঁয়ে দিতে পারো, কিন্তু তুমি পারবে না। তোমাদের মাঝে অদৃশ্য এক দেয়াল তৈরি হয়ে যাবে। একদিন খুব ইচ্ছে হবে দেয়ালটা ভেঙে তাকে পরম মমতায় বুকের মাঝে জড়িয়ে ধরতে, অথবা নিজের সবটাই উজাড় করে সেই মানুষটাকে ভালোবাসতে। তুমি শত চেষ্টায়ও দেয়াল ভাঙতে পারবে না। অবহেলা বাদ দাও সৈকত, রূপন্তী তোমাকে ভালোবাসে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে শেখো।